আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ভালো আছেন বলতেও খারাপ লাগছে যে আমরা জানি ইতিমধ্যে দেশের সবাই প্রচন্ড গরমের উত্তাপে যথেষ্ট খারাপ অবস্থায় আছেন। তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমরা অস্থির একটা অবস্থার মধ্যে চলছি। তো এই তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে বর্তমানে আমরা যেই সমস্যাটার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছি সেটা হচ্ছে হিট স্ট্রোকের। হিট স্ট্রোকের কারণে আমাদের দেশে ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ বিভিন্ন স্থানে মারা গিয়েছে। তো আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার এই হিট স্ট্রোক বিষয়টা কি, কেন হিট স্ট্রোকটা হচ্ছে, কারা মূলত হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, বা এই হিট স্ট্রোক থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নিতে পারি। পাশাপাশি যদি একান্তই আমরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যাই তাহলে আমরা কি ব্যবস্থা গ্রহণ করলে সহজে বেঁচে উঠতে পারবো। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন, কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পারবে। ইতিমধ্যে আমরা জেনেছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা গত ২৯ জুলাই রেকর্ড করা হয়েছিল যশোরে, যা ৪৩.৮১ ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে, যেটা হিট ওয়েভের যে তাপমাত্রাটা আছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে হলেই আমরা হিট ওয়েভ বলি। অর্থাৎ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যখন চলে যায় তখন সেটা হিট স্ট্রোকের সম্ভাবনাটাকে খুব বেশি বাড়ায়। ইতিমধ্যে আমরা সেটা পার করে ফেলেছি, তাই সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য। আসুন হিট স্ট্রোকটা কি সেটা আমরা আসলে জেনে নেওয়ার চেষ্টা করি। হিট স্ট্রোকটাকে আমরা অনেকে হিট অ্যাটাক, ব্রেন হিট, সিরিয়াসিস বা ব্রেন অ্যাটাক নামেও বলি, কেউ কেউ আবার সান স্ট্রোকও বলে থাকেন। মূলত হিট স্ট্রোকটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে একটা গুরুতর অসুস্থতা, যার ফলে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এবং পানি শূন্য হয়ে যেতে পারে, শরীর ঘাম বন্ধ হয়ে যেতে পারে। একটা সময় শরীর বা ব্রেন কাজ করা বন্ধ করে দিবে, যেটা পরিণতি হবে স্ট্রোক, যা সাধারণত শরীরের তাপমাত্রা ১০৪ থেকে ৫ ডিগ্রি ফারেনহাইটে উঠে যাওয়ার পরেই খুব বেশি সম্ভাবনা হয় এবং যেটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। কেন এই হিট স্ট্রোকটা হয়? আমরা এখানে কিছু হসপিটালে ডাক্তারের সাথে কথা বলেছিলাম। তো তাদের মতামত অনুযায়ী তারা চারটা জিনিসকে হাইলাইট করেছেন, আরো কিছু জিনিস উঠে এসেছে, বাট মূলত কারণ হচ্ছে চারটা। তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে সেটা শরীরের তাপমাত্রা বা বাহিরের তাপমাত্রার কারণে শরীরের তাপমাত্রা হতে পারে, শরীর পানি শূন্য হয়ে পড়লে অর্থাৎ অনেকক্ষণ ধরে পানি পান করছেন না বা যে কোনো কারণে আপনার শরীর পানি শূন্য হয়ে গেছে, এবং দীর্ঘ সময় গরমে থাকলে, একটানা যদি আমি গরমে অনেকক্ষণ থাকি তাহলে আপনার হিট স্ট্রোক হতে পারে। এবং এই হিট স্ট্রোকে কারা আক্রান্ত বেশি হচ্ছেন, কারা ঝুঁকিতে বেশি আছেন? এই হিট স্ট্রোকের ঝুঁকিতে আসলে বেশি আছেন শিশুরা, বয়স্ক ব্যক্তিরা, ছোট বাচ্চারা এবং বয়স্ক ব্যক্তিরা যেমন আছেন তেমন গর্ভবতী মহিলারা, তারা এমনিতেই যে কোনো বিষয়ে ঝুঁকিতে থাকেন। গরমের সময় তাদের ঝুঁকিটা আরো বেড়ে যায়, প্রতিবন্ধী ব্যক্তিদের ঝুঁকিটা বেড়ে যায়, এবং যারা বেশি ওজনের ব্যক্তি, একটু মোটা সোটা ব্যক্তি যারা আছেন, তাদের অ্যাথলেট ব্যক্তি যারা আছেন, যারা শারীরিক কসরত করে থাকেন, তারা এই ঝুঁকিতে বেশি আক্রান্ত হতে পারেন। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থতা জনিত লোক, যেমন আমরা বলতে পারি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, ডায়াবেটিক্সে আক্রান্ত ব্যক্তি, কিডনি জনিত রোগে আক্রান্ত ব্যক্তি, তারা এই সমস্যাটা থাকেন। এবং দীর্ঘ সময় যারা রোদে কাজ করেন, বিশেষ করে আমরা বলতে পারি আমাদের দেশে কৃষক সম্প্রদায় খুব বেশি ঝুঁকিতে আছেন, বড় একটা শ্রেণী। কারণ তারা মাঠে দীর্ঘ সময় রোদে কাজ করছেন। পাশাপাশি নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, এবং বর্তমান সময়ে যারা ডেলিভারি ম্যান যারা আছেন তারা কিন্তু বড় একটা ঝুঁকিতে আছেন। সারাদিন তারা রোদের মধ্যে কাজ করছেন। বাইকার যারা আছেন তারা রোদের মধ্যে বাইক চালাচ্ছেন। তাদেরকে বলবো সাবধান থাকার জন্য, কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে তারা আছেন। এবং এই হিট স্ট্রোকটা যেই লক্ষণসমূহ আমাদের মনে রাখতে হবে সব সময়। কারণ এই লক্ষণগুলো যখনই আপনি উপলব্ধি করবেন, যখনই আপনার মাঝে এই লক্ষণগুলো চলে আসবে, তখনই আপনাকে চেষ্টা করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থাৎ হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনার তখন একটা ঠান্ডা শীতল জায়গায় চলে যেতে হবে। যেমন লক্ষণগুলো কি কি আমরা একটু খেয়াল করি। আমি আপনাদের সুবিধার জন্য এখানে সবগুলো তুলে ধরেছি। হঠাৎ মাথা ব্যথা করা, মাথা ঘুরানো, অস্থিরতা কাজ করবে, অর্থাৎ আপনি স্বাভাবিক বোধ করবেন, আপনার মধ্যে একটা অস্থির ভাব চলে আসবে, খিঁচুনি হতে পারে প্রচন্ড রকমের, এবং আপনার মাঝে বমি বমি ভাব আসতে পারে অস্থিরতা থেকে, অনেক সময় বমিও করে দিতে পারি আমরা, খুব ভারী ঘাম হয়ে যাবে, অনেক সময় ঘাম বন্ধ হয়ে যেতে পারে, হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে চলাচল করবে, অর্থাৎ হৃৎপিণ্ড স্বাভাবিক আমাদের যেভাবে স্পন্দন থাকে সেভাবে হবে না, খুব বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যেতে পারে, আবার খুব দ্রুত হতে পারে, এবং আমাদের পেশির দুর্বলতা আমরা অনুভব করব। অর্থাৎ আমাদের যে মাসেল গুলো আছে, মাসেল গুলো অলস হয়ে আসবে, কাজ করতে চাইবে না, মনে হবে যেন টায়ার্ড একটা ভাব চলে এসছে,
চামড়া লালচে, শুষ্ক এবং উষ্ণ একটা ভাব চলে আসবে। অনেক সময় আপনি কাজের মাঝেই, গুরুত্বপূর্ণ কাজের মাঝেই বিভ্রান্ত হয়ে যাবেন, অন্যমনস্ক হয়ে যাবেন, অর্থাৎ কাজের মনটা আপনার থাকবে না। এরকম পরিস্থিতি যদি হয়ে যায়, তাহলে আপনি দেরি না করে বিশ্রামে চলে যেতে হবে, ঠান্ডা আবহাওয়ায় চলে যেতে হবে। বুঝতে হবে আপনি হিট স্ট্রোক দ্বারা আক্রান্ত হতে যাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, হিট স্ট্রোকটা হয় 1 সেকেন্ডে, বাট সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়া। হঠাৎ 1 সেকেন্ডে আপনি এই হিট স্ট্রোকের প্রক্রিয়ায় আক্রান্ত হন না। প্রক্রিয়াতে আমরা আক্রান্ত হই অনেকটা সময় ধরে, বাট স্ট্রোকটা করি 1 সেকেন্ডে। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের মহিলাগণ, মা বোনেরা, তারা এই কাজটা বেশি করেন। যে কোনো কাজের মধ্যে থাকলে, বিশেষ করে ঘরের কাজ, গৃহস্থালী কাজে তারা থাকা অবস্থায় তারা খারাপ লাগলে তারা এটা অ্যাভয়েড করে যান। রান্না বান্নার সময় অ্যাভয়েড করে যান যে হাতের কাজটা শেষ করি তারপরে বিশ্রামে যাবো, হাতের কাজটা শেষ করি তারপরে পানি খাবো বা তারপরে একটু বসবো। একদম ভুল ধারণা। এইটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা জিনিস। যখনই আপনার খারাপ লাগবে, এই ধরনের লক্ষণ আপনি অনুভব করবেন, বিশ্রামে চলে যান, কাজটা ফেলে রাখুন, তাৎক্ষণিকভাবে কাজ ফেলে বিশ্রামে চলে যান, বিশ্রাম নিন, ঠান্ডা আবহাওয়ায় চলে যান, ঠান্ডা পানি খান, হাত মুখ ধুন। এটা আপনার উপকারে দিবে বেশি। তাই মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই লক্ষণগুলো দেখা দিলেই কাজটা ফেলে রাখুন। কাজ পরে করা যাবে যদি আপনি সুস্থ থাকেন। এখন আসুন আমরা হিট স্ট্রোকের থেকে সুরক্ষিত থাকার বা প্রতিরোধে করার উপায়গুলো আমরা জেনে নিই। অলরেডি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে তাৎক্ষণিকভাবে বিশ্রামে চলে যেতে হবে, মাঝে মধ্যে হাত মুখ ধুতে হবে, অসুস্থ বেশি বোধ করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, যতটা সম্ভব ছায়ায় কাজ করুন এবং একটানা রোদের মাঝে না থাকার চেষ্টা করতে হবে। বিশুদ্ধ পানি বেশি বেশি পান করতে হবে এবং মনে রাখতে হবে শুধু পানি পান করলে হবে না, পানির সাথে লবণের যেন একটা ব্যালেন্স বা সামঞ্জস্যতা থাকে সেটা বজায় রাখতে হবে। সেজন্য ওভারস্যালাইন খেতে পারেন এবং বিভিন্ন ফলের জুস, তরল জাতীয় খাবার খেতে পারেন। চেষ্টা করতে হবে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাদা রঙের সুতি কাপড় পরার বা হালকা রঙের কাপড় পরার। সাদা পরলে সবচেয়ে ভালো হয়। এবং দীর্ঘ সময় যদি রোদে থাকতেই হয়, ছাতা, হ্যাট, টুপি, সানস্ক্রিন বা রোদ থেকে সুরক্ষা পাওয়া যায় এমন কোনো একটা বিষয়বস্তু ব্যবহার করতে পারেন। সহজে হজম হবে এমন খাবারগুলো আমরা খাবার চেষ্টা করব। ভাজা পোড়া যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করব এবং বাইরে বেরিয়ে গেলে রোদটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম থেকে আমরা চেষ্টা করব বিরত থাকার। করতে হয় আমাদের বাস্তবতায়, আসলে অনেক পরিশ্রম আমাদের করতে হয়, তারপরে চেষ্টা করব মাঝে মধ্যে একটু রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার। ঘরের পরিবেশে যারা থাকবেন তারা চেষ্টা করবেন ঘরে যেন ভ্যাপসা গরম বা গুমোট আবহাওয়া কাজ না করে, আলো বাতাস যেন পর্যাপ্ত ঢোকে, ঘর যেন ঠান্ডা থাকে। বিশেষ করে আমাদের ঘরে কিন্তু শিশু, বৃদ্ধরা থাকেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন প্রস্রাবে যাবেন, প্রস্রাবের রঙের দিকে খেয়াল রাখতে হবে। যদি খুব বেশি গাঢ় হলুদ, লাল বা গাঢ় রঙের প্রস্রাব হয়, তাহলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন এবং বেশি বেশি পানি পান করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যেটা আমরা আসলে খুব একটা মাথায় নেই না। যারা প্রাইভেট গাড়িতে বা প্রাইভেট পরিবহনে যারা চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, তাদের ক্ষেত্রে কেন ঝুঁকিপূর্ণ? তারা তো এসির মধ্যে আছে। আসলে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে যখন জ্যামে পড়ে, গরম আবহাওয়ার মধ্যে আবদ্ধ একটা গাড়ির মধ্যে তাপমাত্রাটা খুব দ্রুত বেড়ে যায়। প্রতি ৫-১০ মিনিটের মধ্যে তাপমাত্রা খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। বাইরের তাপমাত্রা যদিও খুব দ্রুত বাড়ে না, কিন্তু গাড়ির ভিতরের তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়। এক্সাম্পল যদি দেই আমরা, যে বাইরের তাপমাত্রা যদি ৩০ থাকে, ৩০ থেকে সেটা ৩২ হতে অনেক সময় লাগবে, কিন্তু গাড়ির ভিতরে ইন্টারনাল তাপমাত্রাটা ৩০ থেকে ৩৫, ৩৬, ৪০ হতে খুব দ্রুত, খুব বেশি সময় নিবে না, ১০ মিনিটের মধ্যে এটা বেড়ে যাবে। এই নিয়ে একটা গল্প বা কাহিনী আমরা সবাই জানি, যে আমেরিকান প্রথম ইউএসএস যেটা চায়না গিয়েছিল, সেখানকার কমান্ডার ছিলেন আমেরিকান বেস্ট একজন নাবিক, রবার্ট। তিনি ৪৬ বছর বয়সে হিট স্ট্রোক করে মারা গেছেন আবদ্ধ গাড়ির মধ্যে। আবদ্ধ গাড়িতে তিনি মারা গিয়েছেন। কারণটা ছিল কি, তিনি আবদ্ধ গাড়িতে ১০ মিনিট বসেছিলেন গরমের থেকে, তিনি হিট স্ট্রোক করে একটা সময় তিনি মারা যান। যদিও তাৎক্ষণিকভাবে তখন জানা যায়নি যে তিনি হিট স্ট্রোকের মাধ্যমে মারা গিয়েছিলেন। পরবর্তীতে জানা গিয়েছিল যে তিনি হিট স্ট্রোক করে মারা গিয়েছেন। সেটা ১৮৬৬ সালের কথা। তো সেটা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, যে আবদ্ধ গাড়িটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এখন ধরেন একান্তই আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেলেন, তখন আপনার কি করতে হবে? পর্যাপ্ত বাতাসের মধ্যে থাকতে হবে, প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে বিশ্রাম নিতে হবে এবং পা উঁচু জায়গায় রাখতে হবে। এবং চেষ্টা করতে হবে যারা আশেপাশে আছেন, যে একটা জড়তা যেন কাজ না করে, ঘরের পরিবেশ বা জায়গাটার পরিবেশ যেন খোলামেলা থাকে, সেখানে জনসমাগম যেন খুব বেশি না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই গরম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। একটা হাদিসে আছে,
বুখারী শরীফের হাদিস, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গরমের প্রচন্ডতা আসে জাহান্নাম থেকে। এবং নামাজের ক্ষেত্রে আমরা জানি জোহরের নামাজ তখনকার সময় যে প্রচন্ড গরম যদি থাকতো, জোহরের নামাজ রোদ কমার পরে পড়াটা সুন্নত ছিল। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজেই গরমের প্রচন্ডতা কমার পরে তোমরা সালাত আদায় করো। সেই ক্ষেত্রেও কিন্তু ইসলাম আমাদের শিথিলতা দিয়েছে। এবং জাহান্নামের আগুনটা কিন্তু আরো ভয়াবহ, জাহান্নামের উত্তাপ আরো ভয়াবহ। আমরা যদি এখন এই উত্তাপ সহ্য না করতে পারি, তাহলে জাহান্নামের ভয়াবহতা আমরা কিভাবে সহ্য করব? সে কারণে সবাই আসুন আমরা সালাত আদায়ের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে শুকর করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে চাই যাতে আমরা এই প্রচন্ড উত্তাপ তাপদাহ থেকে সহজেই বাঁচতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আসলে আমরা নিজেরাই কিন্তু আমাদের এই পরিবেশের জন্য দায়ী। আমরা গাছপালা সব কেটে ফেলছি, বড় বড় গাছপালা কিছুই আমাদের নাই, শহর অঞ্চলে তো পাওয়াই যায় না। কোথায় আমরা আশ্রয় নিব? কিভাবে আমরা শিথিলতা পাবো? কিভাবে আমরা শীতল ছায়া পাবো? আসুন বেশি বেশি করে গাছ লাগাই, যার ফলে হয়তো বা সামনে দিনগুলোতে আমরা সুন্দরভাবে ঠান্ডা একটা পরিবেশে বাস করতে পারবো। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন কেমন লেগেছে, এবং ভালো লাগলে সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।